এই আইনেই সম্ভব, কারণ মামলার ডিলে হয় কোর্টে এসে, পুলিশ করে না। পুলিশের স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিতে হয়। হ্যাঁ, ইনভেস্টিগেশনের সময় পুলিশের মধ্যেও যেহেতু ল অ্যান্ড অর্ডার এসব নিয়ে ব্যস্ত থাকে, ওই জন্য তারা হয়তো সবসময় দে আর নট অল আর এফিসিয়েন্ট ইনভেস্টিগেটর, কিন্তু ইনভেস্টিগেশনের প্রতিটা ইনভেস্টিগেশনে অনারেবল সুপ্রিম কোর্ট বলছে কিছু না কিছু গলদ থাকবেই, থাকা বাধ্য, থাকতে হবে, কারণ না থাকলে বলতে হবে যে এই মামলাটা টিউটার। সুতরাং ইনভেস্টিগেশনে ইন্দার জাজমেন্টে অনারেবল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে যে ইনভেস্টিগেশনে ফ্লস থাকতেই পারে, কিন্তু কেসের কাছে যখন কোর্টের কাছে যখন কেসটা প্রেজেন্ট করা হয়, এটা দায়িত্ব হচ্ছে প্রসিকিউটরের। অ্যাজ এ প্রসিকিউটর সারা ওয়েস্ট বেঙ্গলে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি জানি আমার পক্ষে সারা ওয়েস্ট বেঙ্গলে সব মামলা করা সম্ভব না। আমি আমার সমস্ত প্রসিকিউটর ভাইদের প্রার্থনা করি, আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং অন্যভাবে বলি, তারা তাদের কাজ যদি ঠিক মতো করেন তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিরা দিন রাত খেটে যে ইনভেস্টিগেশন করছে সেটা নিশ্চয়ই সাকসেসফুল হবে। জানুয়ারি মাসের 3 তারিখ থেকে এই ট্রায়ালটা শুরু হয়। 3-এর পরে আমাদের এই মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কথাটা আপনারা বারবার দেখাচ্ছেন, বিল আসছে, এই আসছে, সারা ভারতবর্ষ জুড়ে একটা খুব পরিষ্কার কথা আমি আপনাদের মাধ্যমে বলি, সেটা হলো যে আপনারা সবসময় বলেন যে কোর্টে মামলা দেরি হচ্ছে, তার জন্য অনেক ফ্যাক্টর আছে। আমি জানি না বিল যেগুলো আসছে সেগুলো কীভাবে এক্সিকিউট হবে, তার সবচেয়ে বড় এক্সাম্পল এই মামলাটা। এই মামলা আমার মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের ডিফেন্স কাউন্সিল মানে আমার আসামি পক্ষ এই মামলায় অনারেবল হাইকোর্টে চলে গেছিলেন একটা এই গ্রাউন্ডে যে মামলা কেন তাড়াতাড়ি হচ্ছে এত প্রসিকিউশনের তরফে, এটা ছিল তার পয়েন্ট। যদি অনারেবল হাইকোর্ট তার পিটিশনের গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝখান থেকে 2-3টে মাস আমাদের নষ্ট হলো, নাহলে এই মামলা হয়তো আমি 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করতাম, 8 থেকে 8.5 মাস লাগতো না। এই যে আপনি ফ্যাক্টরিগুলোর কথা বললেন, এই ফ্যাক্টরিগুলো যদি ঠিকঠাক কাজ করে আর কি বিভিন্ন এই পক্ষগুলো, তাহলে কি আপনার মনে হয় এই নতুন করে আইন আনার আর মানে খুব একটা প্রয়োজন থাকে না বর্তমান আইনেই? দেখুন, আমাদের আইনে তো প্রচুর সিভিয়ার পানিশমেন্ট আছে। প্রসিজিউরাল লতে কোর্ট কাছারিতে জিনিসটা একটু ডিলেটালা হয়, কারণ অনেক তার ফ্যাক্টর আছে, একটা কাউকে দোষ দেওয়া যাবে না, অনেক ইস্যু আছে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, বিশেষ করে যে মামলাগুলো হিনিয়াস, যেগুলো সোসাইটিকে নাড়া দেয়, যেমন এই মামলাটা, কারণ এর আগের দিন যখন সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হয়, আমি যখন বলেছিলাম যে এই ঘটনাটা উত্তরবঙ্গ না সারা ভারতবর্ষকে নাড়া দিয়েছে, লাইক দ্যাট অফ দ্য আরজিকর। তো সেই জন্য এইখানেও একসময় উত্তরবঙ্গ উত্তাল হয়েছিল, উত্তরবঙ্গ বন্ধ ছিল, পুলিশের ক্রেডিবিলিটির ওপরে কোশ্চেন উঠেছিল, এরকম অনেক কিছু উঠেছিল। আজকে সেই দিনটা এলো যে দিনটা আমরা বলতে পারি যে না, স্টেট চেষ্টা করলে পারে এবং স্টেট চেষ্টা করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মামলা একটু তাড়াতাড়ি করতে হবে, যাতে উইটনেসটা ভুলে না যায় সময়ের জন্য। এই জন্য মামলা তাড়াতাড়ি করা এবং মামলা ডিলিজিয়াসলি করা, এবং একটা পক্ষ মামলাতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। ইনভেস্টিগেশন অবশ্যই ঠিক আছে, র অ্যান্ড অর্ডার কালেক্ট করা, এছাড়া র মেটেরিয়াল কালেক্ট করা, এছাড়া যারা প্রসিকিউটর মামলা করছে তাদেরও একটা বিরাট রোল আছে এই মামলায়। অনেকবার হয়েছে, গত 8 মাস ধরে। আইনজীবী সরাসরি বললেন আরো দ্রুত হয়তো এই মামলার শুনানি সম্ভব ছিল, যদি না যে দোষী সাব্যস্ত হয়েছে অর্থাৎ আসামি তাদের বাড়ি থেকে বা তাদের আইনজীবী যদি হাইকোর্টে না চলে যেত, হয়তো আরো দ্রুত সমস্যা এই সাজা ঘোষণা সম্ভব ছিল। কথা বলে জাস্টিস ডিলেস জাস্টিস ডিনাইস, কিন্তু না, এক্ষেত্রে ডিলেও হয়নি, ডিনাই তো হয়নি। 1 বছরের মধ্যে ঘটনা ঘটার 1 বছরের মধ্যে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা। গত বছর অগস্টের ঘটনা, মাটিগাড়ায় ধর্ষণ খুন, সেই ঘটনায় ফাঁসির সাজা শোনালো শিলিগুড়ি আদালত। দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসির সাজা, আজ বেশিক্ষণ লাগেনি সাজা শোনাতে। শুধু মহিলা না, বাল বালিকাও যেভাবে যৌন হিনাস্তা হচ্ছেন, এটা তো সমাজের একটা বড় একটা কি বলবো, আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, এটা তো এক জায়গায় আটকানো দরকার। সেটা 13 মাসের মধ্যে যেটা এটা আমরা বডিক পেয়েছি, একদম ভালো বডি পেয়েছি। দেখেন, আমরা মানি না কি একজনকে ফাঁসি দিলে সমাজে যে যৌন হিনাস্তা হচ্ছে সেটা রুকে যাবে, কিন্তু তাড়াতাড়ি যদি জাস্টিস হয় তাহলে কি হবে বলেন তো? যারা এই অপরাধী প্রবৃত্তির লোকজন আছে রাস্তায়, ওদের জন্য একটা হুঁশিয়ারি যাবে যে এরকম করলে ওরা পানিশমেন্ট পাবে, ফাঁসি অবধি হবে। আর এই নিয়ে আমরা খুশি। আর আমরা আমাদের একটা ভয় ছিল যে যদি দেরি হয় জাস্টিস ডিনাই হবে, কিন্তু এটা হলো না। 13 মাসের মধ্যে আমরা একটা ভিক্টরি হাসিল করতে পেরেছি, এটা নিয়ে আমরা খুশি। জ্যাকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ।
পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো। এক্ষেত্রে জাস্টিস ডিনাও হয়নি, ডিনাইও হয়নি, হ্যাঁ কিছুটা সময় চলে গিয়েছে, সরকারি বিশেষ আইনজীবী বলছিলেন, কিন্তু তিনি প্রথম থেকেই একটা জায়গায় জোর দিয়েছিলেন যত দ্রুত সম্ভব বিচার শেষ করতে হবে। সাক্ষীরা অনেক সময় দেরি হয়ে গেলে ভুলে যান, সেক্ষেত্রে তাদের বয়ানে অসঙ্গতি থেকে যায়, সেই জায়গাটা যেন না তৈরি হয়। 1 বছর 14 দিনের মাথায় দোষী সাব্যস্ত করে ফাঁসি মাটিগাড়ার ঘটনায়, এবং আজ ফাঁসির আগে পার্থপ্রতিম রয়েছেন, সরাসরি কথা বলবো একবার। ফাঁসির আগে আজ বিচারপতি তার কি পর্যবেক্ষণ ছিল, কেন তিনি ফাঁসির সাজা দিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই যখন সাজা ঘোষণা ঠিক কথা ছিল, গতকালই কিন্তু বিশেষ করে সরকারি আইনজীবী স্পেশাল পিপি তিনি যেটা যুক্তি দিয়েছিলেন, এই যে মাটিগাড়ার কেসটা এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ফাঁসি সাজা হতে পারে, এবং যে 6টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তার মধ্যে 3টি ধারা ছিল কিন্তু এই ফাঁসির 3টি ধারাতে কিন্তু ফাঁসি হতে পারে। সেই মতোই কিন্তু গতকাল তিনি 21টি পয়েন্ট তুলে ধরেছিলেন, কেননা যেই সময় মেয়েটিকে ধর্ষণ করা হয় তাতেই কিন্তু এই ছাত্রীটির মৃত্যু হয়েছিল, কেননা সেই সময় একাধিক আঘাত পাওয়া গেছে, এবং যে নমুনা তারা সংগ্রহ করেছে তদন্তে নেমে এবং ফরেন্সিক রিপোর্ট সব মিলিয়ে তাতে কিন্তু একেবারে নিশ্চিত তারা ছিল যে এই মোহাম্মদ আব্বাসী একমাত্র এবং মূল অভিযুক্ত এই ঘটনায়। এবং যদিও তার বিরোধী আইনজীবীরা তারা এই কেসটি যাতে দ্রুত নিষ্পত্তি না হয় সেই জন্য কিন্তু তারা গিয়েছিল কোথায়, হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে, কিন্তু সেখানে বেশি দিন মামলা টেকেনি, ফের মামলা চলে আসে শিলিগুড়ির এই আদালতে, অর্থাৎ ডিস্ট্রিক্ট সেশন জাজ ফার্স্ট কোর্টে, এবং সেখানে গতকাল দীর্ঘক্ষণ দুই পক্ষের আইনজীবীদের মতামত শোনেন, কিন্তু গতকাল চূড়ান্ত সিদ্ধান্তে তিনি পৌঁছাতে পারেননি বিচারপতি, এবং চূড়ান্ত সিদ্ধান্ত আজ শোনেন। পার্থপ্রতিম, হয়তো তুমি কোনো বাইট নেওয়ার জন্য অপেক্ষা করছো, তুমি নিতে পারো, আমি ততক্ষণ একবার আইনজীবীর বক্তব্য শুনবো। আমরা স্টেটের তরফে যা পেয়েছিলাম, আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। 2টো সেকশনে ওর ডেথ সেন্টেন্স হলো, একটা হলো সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, আর একটা হলো 302-এ। কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে মনে করেছেন এবং একে ডেথ সেন্টেন্স দিলেন, মৃত্যু সাজা, 2টো সেকশনে। কোর্ট চত্বরে ব্যানার রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, আর্জিকরের প্রসঙ্গে জাস্টিস এখানে তো অন্তত মিলল, 1 বছর 14 দিনের মাথায় জাস্টিস তো মিলল, ফাঁসির সাজা। রাজ্য বারবার বলে এসেছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে ফাঁসি, এবার বিল পাস হয়ে গেছে বিধানসভায় ফাঁসির, এক্ষেত্রেও 1 বছরের মধ্যে কেস গুটিয়ে ফাঁসি। পার্থপ্রতিম রয়েছেন, পার্থপ্রতিম, আদালত চত্বরে নিঃসন্দেহে যারা জাস্টিস চাইছেন তারা কিছুটা হলেও স্বস্তিতে, জাস্টিস তো মিলল। আমি একেবারে আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি, এই যে এতদিন ধরে আপনারা আন্দোলন করছিলেন জাস্টিস ফর আজকে যে রায় হলো, কি বলবেন? आज तो जज साहिबा ने फांसी का सजा सुना दिया, हम बहुत खुश हैं। কি বলবেন? আজকে আমরা সব খুশি, হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস আমরা অনেক দিন থেকে নারা লাগাচ্ছি, আজকে সবাই খুশি, এইটা জাস্টিস হয়েছে আমার জন্য, ওরা সবাই আমার জন্য নাই, সবার মার জন্য। আর শিলিগুড়িতে একটা এটা ইতিহাস এক্সাম্পল হয়ে গেছে, কেউ ছেলে মেয়ে ছেড়তে পারবে, দৃষ্টান্ত হয়ে রইল। পার্থপ্রতিম, দৃষ্টান্ত হয়ে রইল, সবাই বলছেন সব মায়েদের জন্য জাস্টিস হলো। গত বছর অগাস্টে একবার রিকল করতে চাইবো পার্থপ্রতিম, তোমার মাধ্যমে একবার একটু সেই পুরনো দিনের কথা, অগাস্টের কথা একবার মনে করতে চাইবো, কি হয়েছিল, তারপর আদালতের কি বিচার প্রক্রিয়া হলো সে প্রসঙ্গে পরে আসবো। পার্থপ্রতিম, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত বছর 21শে আগস্ট এই যে ছাত্রীটি তার স্কুল শিলিগুড়ির দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায়, সেই দার্জিলিং মোড় থেকে যখন স্কুল ছুটি শেষে সে বাড়ি ফিরছিল, সেই সময় মোহাম্মদ আব্বাস তাকে সেই দার্জিলিং মোড় থেকে তাকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দেবে বলে তাকে প্রলোভন দেখে তার সাইকেলে তোলে, এবং সেখান থেকে দার্জিলিং মোড় থেকে কয়েক কিলোমিটার দূরেই কিন্তু মাটিগাড়া, এবং মাটিগাড়া একটি নির্জন জায়গায় একটি সেখানে তাকে নিয়ে যাওয়া হয় পরিত্যক্ত জায়গায়, সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে, এবং এই ধর্ষণে তার মৃত্যু হয়েছে। এমন
এভিডেন্স কিন্তু তদন্তকারী অফিসাররা আদালতের কাছে তুলে ধরেছে এবং সে যখন বাধা দেয় সেই সময় তাকে খুন করা হয় এবং যাতে তাকে কেউ চিনতে না পারে অর্থাৎ প্রমাণ লোপাটের জন্য পাশেই থাকা ইট দিয়ে এই ছাত্রীটির মুখে থেতলে দেওয়া হয় এবং তারপর সেই ঠান্ডা মাথায় কিন্তু মোহাম্মদ আব্বাস সেই পরিত্যক্ত যে বাড়ি সেখান থেকে আবার সাইকেল চালিয়ে সে নিজের বাড়িতে ফেরে আর গোটা বিষয়টি দেখতে পায় সেই যেখানে ঘটনাটি হচ্ছে তার পাশে আরও একটি স্কুলের মেয়ে সেই বিষয়টি দেখে যে এরকম পাশে একটি ছেলে একটি মেয়ে ঢুকেছিল, আওয়াজ হচ্ছিল এবং সেই বিষয়টি যখন পুলিশ ঘটনাস্থলে যায় ক্ষতবিক্ষত এই ছাত্রীর দেহ উদ্ধার করে এবং সেই সময় ওই ছাত্রীটির বয়ান তারা তোলে এবং সেই সঙ্গে 7খানা সিসিটিভির ফুটেজ তারা পুলিশ খতিয়ে দেখে এই খুনের ঘটনার ঘণ্টা কয়েকের মধ্যেই কিন্তু মাটিগাড়ারি লেলিন কলোনি থেকে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ এবং দ্রুত যাতে তদন্ত হয় সেজন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে শিলিগুড়ি পুলিশ। এখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের সঙ্গে থাকো। তারপরে বিচার প্রক্রিয়া কিভাবে এগোলো তোমার থেকেই জানবো। আরো একবার জানিয়ে রাখি 21শে আগস্ট 2023 গত বছরের অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং তারপর নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে অভিযোগ ওঠে। সন্ধ্যে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল আর রাতেই লেনিন কলোনি থেকে গ্রেপ্তার অভিযুক্ত মোহাম্মদ আব্বাস। 21শে আগস্ট 6 ঘন্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার হয় এবং তদন্তে কি তথ্য উঠে আসে? তদন্তে তথ্য উঠে আসে নাবালিকাকে বাড়ি ছেড়ে দিতে সাইকেলে চাপিয়েছিল ওই যুবক। তারপর ধর্ষণের পর পাশে থাকা ইটের টুকরো দিয়ে মুখ থেতলে মাথা থেতলে খুন করে দেওয়া হয় এবং কারণ নাবালিকা যদি জানতে পেরে যায় এবং নাবালিকার পরিচয় তো লুকাতে হবে তার জন্য মুখ থেতলে দেওয়া হয় আর এর ফলেই তখনই নাবালিকার মৃত্যু হয়। অভিযুক্তর সাইকেল প্যাটার্ন অ্যানালিসিস করা হয় এবং তারপর বিচার প্রক্রিয়া শুরু হয় অভিযুক্তকে নিয়ে। এই বিচার প্রক্রিয়া কতদিন ধরে চললো পার্থপ্রতিম? এবং এই বিচার প্রক্রিয়া তুমি বলছিলে, আইনজীবীও বলছিলেন, বিচার প্রক্রিয়ার গতি স্রোত করার জন্য অভিযুক্তের তরফে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেখানে আবেদন করা হয়, সেখান থেকে তারা আবার ফিরে আসেন, তার জন্য কিছুটা সময় চলে যায়। বিচার প্রক্রিয়া কেমন চলেছিল এবং কোন জায়গায় বিচারপতির সুবিধা হলো বা আইনের সুবিধা হলো ফাঁসির সাজা শোনাতে? দেখো যেসব যুক্তি খাড়া করেছিল এই স্পেশাল পিপি অর্থাৎ তেদি যে যুক্তি হচ্ছে এটা একটা অন্যতম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এক্ষেত্রে কিন্তু ফাঁসির সাজা হতে পারে এবং সেই মতো ধারা 302 ধারা এবং পক্সো ধারায় কিন্তু আচ্ছা ফাঁসির সাজা ঘোষণা হলো এই মোহাম্মদ আব্বাসকে। যে 22 জন সাক্ষী হিসেবে নিয়ে আসা হয়েছিল তারাও কিন্তু কোনো তদন্তে যথেষ্ট পুলিশকে সহযোগিতা করে তদন্তকারী কর্তাদের এবং তারা যে ঘটনাগুলি আদালতের সামনে তুলে ধরে এবং যে তদন্তে উঠে আসে পুলিশের তদন্তে এবং তা কিন্তু মিলে যায় এবং 7খানা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয়, সাইকেল প্যাটার্ন ব্যবহার করা হয় অর্থাৎ যে সাইকেলে আব্বাসের কাছে ছিল সেই সাইকেলে কি আব্বাসেরই সাইকেল, সেই সাইকেলে কি ওই ছাত্রীটি উঠেছিল এবং দার্জিলিং মোড় থেকে যে সাইকেল করে তাকে নিয়ে আসা হয় মাটিগাড়ায় নির্জন জায়গায়, সেখান থেকে যখন বেরোয় যে সাইকেলে আব্বাস বেরোয় সেই সাইকেলটাই কি একই সাইকেল, এই জন্য কিন্তু সাইকেল প্যাটার্ন ব্যবহার করে এবং তারপর তার তদন্তে উঠে আসে এবং নিশ্চিত হয় যে ওই সাইকেলে করে চাপিয়ে নিয়ে আনা হয় এই ছাত্রীটিকে, আব্বাস তাকে নিয়ে আসে। স্বাভাবিকভাবেই সেদিকে পাশাপাশি যে মোহাম্মদ আব্বাসের শরীরে যে রক্ত নমুনা সংগ্রহ করা হয় এবং ডিএনএ টেস্টে যে রিপোর্ট আসে দুটো কিন্তু মিলে যায় অর্থাৎ যে সব তদন্তে যা প্রয়োজন ছিল নথি এবং তার প্রমাণ প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার ডকুমেন্ট জমা দেওয়ার ফলে এই বিচার প্রক্রিয়ায় অনেকটাই সুবিধা হয়েছিল। পার্থপ্রতিম জানাচ্ছিলেন এখন আদালত চত্বরে কিছুটা হলেও স্বস্তি, অনেক মানুষ এসেছিলেন। আজ এই জঘন্য ঘটনায় বিচারপতি কি সাজা দেন সেদিকে নজর ছিল সবার। ফাঁসির সাজা শোনানো হলো, 1 বছর 14 দিনের মাথায় দোষী সাব্যস্ত, ফাঁসির সাজা শোনানো হলো মাটিগাড়ায় ছাত্রী ধর্ষণ খুনের অভিযুক্তকে। এবং এই খবরের পাশাপাশি অবশ্যই জাস্টিসের জন্য সারা রাজ্য পথে নেমেছে আরজি করে জাস্টিসের জন্য, সেই খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। ঘোষ আর্থিক দুর্নীতি তদন্ত চলছে তার বিরুদ্ধে আর একের পর এক সম্পত্তির হদিশ উঠে আসছে। কি সম্পত্তি আপনাদের আগেই বলেছিলাম,
গতকালই আমরা আপনাদের এক্সক্লুসিভ সেই বিলাসবহুল বাগান বাড়ি সন্দীপ সঙ্গীতা ভিলা ক্যানিংয়ের জীবনতলার সেই ছবি দেখিয়েছিলাম। আর আপনাদের মনে থাকবে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি, সেই বাড়িতে সিবিআই তদন্তকারীরা গিয়েছেন, ইডি তদন্তকারীরা গিয়েছেন। সেই বাড়ির একটু দূরেই আরো দুটি বাড়ি দেখুন, এখানেও সন্দীপ ঘোষের বাড়ি বেলেঘাটায় দুটো, একটা না দুটো ফ্ল্যাট, একেবারে জোড়া ফ্ল্যাট সিআইটি রোডের উপরে, একতলায় অফিস, 3 তলাতে ফ্ল্যাট। আর সেই অফিসের বা সেই ফ্ল্যাটের গ্যারেজে একটা বিলাসবহুল এসইউভি, এসইউভিতে স্টিকার লক্ষ্য করুন, এসইউভিতে সরকারি স্টিকার, আরজিকর হাটা, আরজিকর লেখা সরকারি স্টিকার। ওই দেখুন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা স্টিকার লাগানো রয়েছে, টেম্পোরারি কার পার্কিং এর স্টিকার। নিচে গাড়িটা ওটা কার গ্যারেজটা? সঞ্জীববাবুর চার করেছে। আচ্ছা, আর ওনার ফ্ল্যাট কোনটা ছিল? ওই দোতলাটা এই চেম্বারটা বসা হয়ে গেল। আচ্ছা, কতদিন ধরে ছিলেন এখানে? তো ও বহুত দিন আগে বেরিয়ে গেছে। ফ্ল্যাটটা এখন ফ্ল্যাট বন্ধ আছে আর কি। এখানে কত বছর সেটা আমি বলতে পারছি না। আমার বাবা যখন ছিল তখন আমি, তারপরে বাবা মারা যাওয়ার পরে আমি এসেছি। না স্যার, আর এখানে কম আসে, কেউ আসে না এখানে, কেউ এখানে আসে শেষ মানে এখনো মানে 5-6 মাস আগে সে যখন তখন আসতো এই ঝেড়ে বেড়ে বেরিয়ে যেত, আর কিছু না। এখানে একজন না 4জন মালিক আছে, আবার ওই একা উনি মালিক না, উনি কখন আসতো কখন বেরোতো কি করে বুঝবো। বেলেঘাটা সুভাষ সরোবর থেকে ঢিলছোড়া দত্ত, P18A CIT রোড, স্কিম 10। এই সেই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যে বিল্ডিংয়ে সন্দীপ ঘোষের আরও একটি ঠিকানা বা আরও একটি ফ্ল্যাট রয়েছে। কোন ফ্ল্যাট? 3 তলায় যে ফ্ল্যাটটি, এখান থেকে ব্যালকনিটি দেখা যাচ্ছে, সেই ব্যালকনির ফ্ল্যাটেই সন্দীপ ঘোষ এখানে থাকতেন। বাড়ির একদম গ্রাউন্ড ফ্লোরে দরজা দিয়ে ঢুকেই যে বন্ধ, এটা দেখতে পাচ্ছেন বন্ধ, তালা বন্ধ রয়েছে, এটি ছিল সন্দীপ ঘোষের অফিস। এখানেই তিনি তার যারা ভিজিটার আসতেন, যারা এখানে তার সঙ্গে দেখা করতে আসতেন, তাদের সঙ্গে এখানে বসেই কথা বলতেন। এবং শুধু তাই নয়, এই বাড়ির 2nd ফ্লোর, সুভাষ সরোবরের বিপরীতে যে 3 তলা বাড়ি, সে বাড়ি তিনি পরে করেছেন, সেখানে জমি কিনে। কিন্তু বেলেঘাটায় যখন আসেন তখন এই ফ্ল্যাটটি ছিল সন্দীপ ঘোষের প্রথম ঠিকানা। ফ্ল্যাট তালাবন্ধ রয়েছে। বাড়ির যারা কেয়ারটেকার রয়েছেন তারা বলছেন তিনি কম আসতেন, মাঝে সাঝে আসতেন তিনি এবং তার পরিবার, এবং বাড়ির ডাস্টিং করে, ঝাড় দিয়ে পরিষ্কার করে বেরিয়ে যেতেন। কিন্তু সূত্রের খবর, খুব সাম্প্রতিককালেও এই বাড়িতে তাকে দেখা গেছে। এবং আরও একটি তথ্য, যে স্থানীয় পুজো, এখানকার যেটা স্থানীয় খুব পরিচিত পুজো সন্ধানী ক্লাব, সেই সন্ধানী ক্লাবের পুজোয় একটা সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি সভাপতি ছিলেন, এবং পাড়ায় খুব একটা বেশি মেলামেশা করতেন না। তবে প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে সন্ধানী ক্লাবের পুজোকে একটা সময় মোটা চাঁদা তুলে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। শুধু কি এই ফ্ল্যাট, এই দুটো ফ্ল্যাট? দাঁড়ান, ভিলা পাওয়া গেছে, ফ্ল্যাট পাওয়া গেছে, এখনো তো ঘোষ ভিলার কথা বলিনি। ঘোষ ভিলা হাতিয়ারায় 3 তলা, ওই দেখুন ঘোষ ভিলা। কে থাকেন, কারা থাকেন এখানে? কতটা জায়গার উপর এই বাড়ি, কতদিন আগে বানানো? হাতিয়ারার এই ঘোষ ভিলায় সন্দীপ ঘোষের মা বাবা থাকতেন এক সময়। তারপর এখানে একটা ছবি আপনাদের দেখাতে চাইবো। এই ঘোষ ভিলার সামনে নোটিশ দেওয়া আছে সিবিআই এর। ওই দেখুন, সিবিআই এখানে একটা নোটিশ দিয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অনুপ, আরো ভালো বলতে পারবেন। অনুপ, কোথায় এই বাড়ি, এই বাড়ি কতটা জায়গা জুড়ে, এই বাড়ি সম্পর্কে আমরা কি কি জানতে পারছি? বিলাসবহুল 3 তলা বাড়ি। সন্দীপ ঘোষ মাঝে মধ্যে আসতেন এখানে, তার মা বাবা থাকতেন। আরজিকরের ঘটনা ঘটার পর থেকে তার পরিবার এখানে আর থাকে না। বাড়িতে এই মুহূর্তে তালা বন্ধ। বাড়ির দেওয়ালে সিবিআই এর নোটিশ, যে নোটিশ 15ই আগস্ট 2024, সেই নোটিশে সন্দীপ ঘোষের নাম।
আর আপনাদের বলছিলাম না সন্দীপ ভিলার কথা, সন্দীপ সঙ্গীতা ভিলা, ক্যানিংয়ের জীবনতলায় সন্দীপ সঙ্গীতা ভিলা, অনেকটা জায়গা জুড়ে, ভিতরে আবার সুইমিং পুল রয়েছে। তো সেই ভিলার জমি কবে কেনা হয়েছিল, কবে বানানো হয়েছিল, কার নামে কেনা হয়েছে জমি? অনুপ রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন অনুপ? প্রথমে তোমাকে জানাই, যেটা হচ্ছে ভূমি ও ভূ সংস্কার দপ্তর থেকে যে তথ্যটা পেয়েছি, সেই তথ্য অনুযায়ী এই জমিটি কেনা হয়েছে সঞ্জীব ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে। 2 বিঘা জমি কেনা হয়েছে এবং সেই 2 বিঘা জমির উপরে রয়েছে বিলাসবহুল একটি পাকা বাড়ি এবং তার চারিদিকে হচ্ছে উঁচু করে পাঁচিল দেওয়া, যে বাইরে থেকে কিছু বোঝা না যায় সেই কারণে কিন্তু সেই উঁচু করে পাঁচিল দেওয়া এবং তার উপরেই কিন্তু তার কাটার বেড়া দেওয়া। ঘরের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা থাকলেও বাইরে কোনো সিসি ক্যামেরা ছিল না এবং যে ঘরের সামনে যখন আমরা যাই তার যে মূল দরজা, সেই মূল দরজা বড় একটি গেট এবং সেই গেটটি 2টি তালা দেওয়া রয়েছে। এখানকার যে কেয়ারটেকার, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন যে এই যে আরজিকর কাণ্ড শোনার পরেই কিন্তু তিনি আর এই এলাকায় আসেননি। তার আগেই কিন্তু তিনি এবং তার পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে এই ভিলাতে কিন্তু মাঝে মধ্যে আসতেন এবং এখানে আসতেন সকালবেলায় এবং সন্ধ্যেবেলায়। তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যেত। তবে গতকালকে কিন্তু এই ভিলাতে আসে ইডি আধিকারিকরা, এইখানে নিয়ে আসেন তার আত্মসহায়ক সঞ্জীব ঘোষের আত্মসহায়ককে নিয়ে এই ঘরে ঢোকেন এবং প্রায় 2.5 ঘন্টা ধরে এই ঘরের মধ্যে তারা কিন্তু একটা তল্লাশি করে বলে সূত্র মারফত জানা যায়। তবে এখান থেকে কি উদ্ধার হয়েছে সেটা কিন্তু ইডির পক্ষ থেকে এখনো জানানো হয়নি। জানানো হয়নি এখনো। ধন্যবাদ অনুপ। এই বাড়িটা সম্ভবত 5-6 বছর আগের সম্ভবত। এখানে দাদা যে জমি যেটা কেনা হয়েছিল সেটা কি সন্দীপ ঘোষের নামেই ছিল? না, আমরা কাগজপত্র যেটা পেয়েছিলাম দেখলাম ওনার ওয়াইফ কেনা আছে। এখানে কি আর কোনো জমি ওনার নামে কেনা আছে? আমার জানা নেই ঠিক। একটা যে 100 বিঘা জমির একটা কথা উঠছে যে সন্দীপ ঘোষের নামে এই এলাকায় কেনা হয়েছিল, বাজে কথা হচ্ছে। মানে আপনারা জানেন না? না, আমরা জানি না, এটা মিথ্যে কথা। 100 বিঘা সম্পত্তি এখানে একসাথে কেউ কেনেনি আর কেউ বেচাকেনা করেনি। সেটা ছিল 9 আগস্ট, যখন ওই চিকিৎসকের দেহ মেলে আরজিকর থেকে। 9 সেপ্টেম্বর সামনে সোমবার এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই 9 সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তো 9 সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই জুনিয়র ডাক্তারদের জন্য যারা লাগাতার এই বিষয়ে প্রতিবাদ করে আসছেন, বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছেন। 9 তারিখ অর্থাৎ সোমবারকে মাথায় রেখে তাদের কর্মসূচি শুরু হচ্ছে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কি কর্মসূচি থাকছে জানবো। অভিজিৎ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অভিজিৎ। অতএব আগামী 8ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রবিবার রাজ্য জুড়ে আরো বিস্তৃতভাবে অভয়া ক্লিনিক খোলা হবে এবং ওই দিনই অর্থাৎ আগামীকাল রবিবার বিকেল 5টায় রাজ্য জুড়ে রাস্তায় নেমে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে এবং সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান করা হয়েছে। আর আগামীকাল রবিবারই এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত এক মহামিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্ট, যেটা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, অর্থাৎ সিনিয়র ডক্টররা, সেখানেও এই যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারাও অংশগ্রহণ করবেন। এবং এর সঙ্গেই সোমবার অর্থাৎ 9ই সেপ্টেম্বর অভয়া ক্লিনিকের আশপাশেই জনতার মতামত রাজপথে আদালত একটা কিয়স্ক করা হবে, যেখানে মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে এই দাবি, তাদের যে 5 দফা দাবি, সেই নিয়ে রায় জানতে চাওয়া হবে। এবং এই 9ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রাতভর তারা অভয়ার রাত কর্মসূচি গ্রহণ করেছে। সেদিন মধ্যরাতে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। আর 9ই সেপ্টেম্বর সোমবার অবিচারের 30 দিনের মাথায় সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত সমস্ত মানুষকে তারা কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে আওয়াজ তুলতে বলেছেন যে আর কবে। এই মূলত তাদের এখন পর্যন্ত কর্মসূচি এবং সোমবার দিন সুপ্রিম কোর্টের শুনানির পর পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। ধন্যবাদ। 9 সেপ্টেম্বর অভয়ার ন্যায় বিচার পাওয়ার লড়াইয়ের 1 মাস। সেই শুনানির দিকে তাকিয়ে আমরা আগামী কিছু কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আগামী 8ই সেপ্টেম্বর রবিবার আমরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিকের আয়োজন করব সকাল 10টা থেকে। 8ই সেপ্টেম্বর আমরা আয়োজন করছি জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। আমাদের আহ্বান রবিবার বিকেল 5টায় রাস্তায় মানববন্ধন করে নিজ নিজ জাতীয় সঙ্গীত গাইবার। 8 থেকে 9 তারিখের মধ্যরাতে 12টার সময় আমরা বেরিয়ে পড়ি রাস্তায়।
শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করি নিজস্ব পরিসরে। 9 সেপ্টেম্বর অভয়ার অবিচারের 30 দিন পর সকাল 10টা থেকে 10:30 অবধি 30 মিনিটের জন্য আমরা সবাই নিজেদের কাজ বন্ধ রেখে বেরিয়ে আসি রাস্তায়। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব 9 সেপ্টেম্বরের শুনানির পর।